আই লাভ ইউ সোনাবাকি, আই লাভ ইউ সো মাচ। রাহার এতক্ষণের শব্দবিহীন কান্না এখন আর্তনাদে রূপ নেয়। বেশ শব্দ করে কাঁদতে থাকে সে। আফিফ তাকে নিজের দিকে ঘুরে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। রাহাও তাকে নিজের শরীরের সব শক্তি দিয়ে জড়িয়ে ধরে, যেন ছাড়লেই আফিফকে হারিয়ে ফেলবে। আফিফ অনেক কষ্ট করে তার কান্না থামায়। কত শত ওয়াদা করে বউয়ের কাছে, তাকে ভালোবাসার, ভালো রাখার, তার চোখ থেকে কখনই অশ্রু নামক মূল্যবান সম্পদ না ছড়ানোর। রাহাকে বুকে নিয়েই ঘুমায়। ঘুমানোর আগে ভেবে নেয় কাল সকাল হতে তার কি কি করা লাগবে। হায়া ঘুমের মধ্যে টের পায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে সাথে শরীরটাও কেমন ভারী ভারী লাগছে। ভীষণ ছটফট করতে করতে একসময় ধপ করে চোখ খুলে ফেলে। চোখ খুলে দেখতে পায় তার গুণধর বর মশাই তার ঘুমের ফায়দা নিচ্ছে। হায়া মোছরামুছরি করায় আশিয়ান তার ঠোঁট সরিয়ে নিয়ে হায়ার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। হায়া বড়সড় শ্বাস নিচ্ছে, মনে হচ্ছিল আরেকটু হলেই রুহুটা বের হয়ে যেত। হায়া ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালে দেখে অন্ধকার হয়নি এখনো। আজ আশিয়ান তাড়াতাড়ি চলে এসেছে। সে জানালা থেকে চোখ সরিয়ে নিয়ে আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় তার অসভ্য মামা প্লাস ফুফাতো ভাই তারই বুকের ওপর থুতনি থেকে টুকুর টুকুর করে তাকিয়ে আছে। শরীরে এখনো বাহিরের জামা কাপড়। হঠাৎই হায়া রেগে মেগে উঠে। সে আশিয়ানকে নিজের উপর থেকে সরাতে সরাতে বলে, সরুন তো, সবসময় চিপকাচিপকি না করলে ভালো লাগে না আপনার? না লাগে না, বিয়ে করছি যাতে হালাল হয়ে এমন সারাক্ষণ চিপকে থাকতে পারে। এখন নো সরাসরি অনলি চিপকা চিপকি। আজ না বলে এসে পড়েছে কেন বসে, তাই এর শাস্তি পাবে এখন। এখন এমন চিপকে অন্তত 2 ঘন্টা শুয়ে থাকবো। কথাটা বলে আশিয়ান তার শক্তি লাগিয়ে হায়ার সাথে আরেকটু লেগে যায়। হায়া খেকিয়ে বলে, আজব তো ভাই। আশিয়ান হায়ার মুখে ভাই কথাটা সহ্যই করতে পারে না। কেমন কেমন লাগে তার। সে ধমকে বলে, চুপ বেয়াদব, জামাইকে ভাই ডাকে কে? জামাই ডাকো। হায়া তার ধমকে একটু ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু দমে না। সে মুখ ভেঙচিয়ে বলে, যত সব ঢং। ভুলে যাবেন না এককালে আমরা মামাতো ফুপাতো ভাই বোন ছিলাম। সেই সম্পর্কের জেরে মাঝে মধ্যে ভাই ডাকতেই পারি। না পারো না। পারি। পারো না। বললাম তো পারি। পারো। না, পারি না। আশিয়ান হায়াকে তার নিজের কথায় ফাঁসিয়ে দেয়। হায়া নিজের ভুল বুঝতে পেরে মনে মনে জিভ কাটে। তারপর আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় সে নিজের সবগুলো ঝকঝকে ফকফকে দাঁত বের করে তাকিয়ে আছে। হায়া আমতা আমতা করে কিছু বলতে নিবে তখনই তাদের দরজায় কেউ একজন নক করে। আশিয়ান গলা উঁচিয়ে জিজ্ঞেস করে। কে? একটা নারী কণ্ঠ বলে। আচ্ছা যান আপনি খালা, আমরা আসছি। হেল্পিং হ্যান্ড মহিলাটি চলে আসে। আশিয়ান হায়ার উপর থেকে সরে আসে। তারপর নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আশিয়ান ফ্রেশ হয়ে বের হয়ে তারা দুজন নিচে নেমে আসে। ড্রয়িং রুমের প্রতিদিনকার ন্যায় আজও শ্বশুর শাশুড়ির সাথে সন্ধ্যার নাস্তার পর্ব সারে তারা। যদিও অন্যান্য দিনের থেকে একটু ব্যতিক্রম রয়েছে, আজ আশিয়ান বিকালে চলে এসেছে। হায়া খেয়াল করে আবরার কিছুটা অন্যমনস্ক হয়ে আছে। কখনো এক ধ্যানে চায়ের কাপটার দিকে তাকিয়ে আছে, তো কখনো কখনো বড় বড় শ্বাস করে ফেলছে। তার এই শ্বাসের সাথে কত হতাশা, ক্লান্তি মন থেকে বের করে দিতে চাইছে সে, সেটা হায়ার বুঝতে বাকি থাকে না। হায়া না পারতেই জিজ্ঞেস করে ফেলে, বাবাই, কি হয়েছে তোমার? আজ তোমায় এমন লাগছে কেন? টেন্স লাগছে তোমায়? হায়ার হঠাৎ প্রশ্নে আবরার খানিকটা হকচকিয়ে যায়। আশিয়ানও বাবার দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে। স্পর্শে বুঝতে বাকি থাকে না আবরার কি নিয়ে চিন্তায় বিভোর। আবরার হায়ার প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না দেখে হায়া আবারও একই প্রশ্ন করে ওঠে। হায়ার বারবার জিজ্ঞেস করায় আবরার বলেই দেয়, আশিয়ানের দাদাভাই অসুস্থ, হসপিটালে ভর্তি করানো হয়েছে, কাল তাকে। আবরার কথাটা শুনে হায়া ও আশিয়ান দুজনেই বেশ চমকে যায়। বিশেষ করে আশিয়ান। তার দাদা ভাই অসুস্থ বিষয়টা আজই সে জানতে পারল। হ্যাঁ, অস্থির গলায় শুধায়, কি হয়েছে নানা ভাইয়ের বাবাই? পরশুই তো কথা বললাম, তখন তো মনে হলো না হসপিটালে ভর্তি করানোর মতো অসুস্থ। কাল ফজরের সময় উজু করতে গিয়ে ওয়াশরুমে পড়ে গিয়ে বাম পায়ে চোট পেয়েছে। তোমার নানুমণি ওয়াশরুম থেকে জোরালো আওয়াজ পেয়ে গিয়ে দেখেন বাবা ওই অবস্থায়। জানেই তো একজন কেয়ার টেকার তত্ত্বাবধানে তারা থাকেন, সেই লোকটি কাল ছুটিতে নিজের বাড়িতে গিয়েছিলেন। তোমার নানুমণি পাশের বাড়ি রহিম চাচাদের সহায়ক তোমার নানা ভাইয়ের হসপিটালে নিয়ে যায়। পাটা ভেঙেতে না গিয়ে অনেকটা সেই পর্যায়ে চলে গিয়েছে, সেই সাথে নাকি হার্টের ব্যথা বেড়েছে। আমাদের গ্রামে সবচেয়ে উন্নত হসপিটাল নিয়ে যাওয়া হয় আমার নির্দেশ, কিন্তু সেখানকার চিকিৎসা শহরের মতো এতটা উন্নত হয়নি। ডাক্তাররা বলেছেন ঢাকায় এনে অন্য চিকিৎসার পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে, না হলে
হার্ট অ্যাটাক হলে যে কোনো সময় কিছু হতে পারে। শেষের কথাটা বলতে বলতে আবরারের গলা ধরে আসে। একসময় তার বাবা তাকে তার বোনকে সীমাহীন কষ্টের সাগরে ঠেলে দিয়েছিল, কিন্তু আছে বাবা হয়ে বুঝতে পারছে বাবা শব্দের অর্থ কি। খারাপ হোক, ভালো হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, বাবা বেঁচে আছেন, এটাই সন্তানের জন্য অনেক বড় কিছু। বাবারা তো সে বটগাছের মতো, যে নিজে সূর্যের প্রখর তাপে শুকিয়ে যেতে প্রস্তুত, কিন্তু তার ছায়াতলে থাকা অন্যদের বিন্দুমাত্র কষ্ট দিতে রাজি না। আশেন বেশ চিন্তিত হয়ে যায় তার দাদা ভাইয়ের শরীরে কন্ডিশন শুনে। সে উৎকণ্ঠিত গলায় বলে, তাহলে বাবা দাদা ভাইকে ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করছো না কেন? এভাবে হেলায় রেখে দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে যে। আবরার এবার বেশ রেগে গিয়ে বলে, তুমি জানো না কেন ঢাকায় আনার ব্যবস্থা করছি না? বাবার হঠাৎ রাগ দেখে আশিয়ান চমকে যায়, কিন্তু সে সাথে এটাও মনে পড়ে যায় কেন তার বাবা তার দাদাকে ঢাকায় আনছে না। মূলত মিস্টার মির্জার একটা জেদের কারণেই তাকে ঢাকায় আনা যাচ্ছে না। হায়াকে বিয়ের আসরে রেখে আসেনা লন্ডনে চলে যায় মিস্টার মির্জা ভীষণ কষ্ট পায়। বিয়ে করবে না সেটা আসে নিজেই বলতে পারতো তাকে, সে না হয় তার ছেলেকে বুঝে দেয় বিষয়টা, কিন্তু এভাবে একটা মেয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাওয়াটা কতটা ঘৃণ্য একটা কাজ সেটা আসিয়ান তখন অনুভব করতে পারেনি। আসিয়ান চলে যাওয়ায় সবাই যখন হায়াকে নানান কথা শোনাচ্ছিল, তখন হায়া বেশ ভেঙে পড়ে। চঞ্চল উড়ন্ত পাখিটা প্রচণ্ড এক ধাক্কা খেয়ে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তখন প্রিয় নাতনির এমন অবস্থার জন্য মিস্টার মির্জা নিজেকে দোষী ভাবতে শুরু করে। এদিকে মেয়ের এমন অবস্থা থেকে জাপিয়ানো হার্ট অ্যাটাক করে বসে। করতে চাইলে সকলের ভালো ভালো তো কিছুই হলো না, বরঞ্চ মেয়ের স্বামী ও সন্তানের জীবন নিয়ে টানাটানি লেগে গেল। এসব সহ্য করতে না পেরে মিস্টার মির্জাও হার্ট অ্যাটাক করে বসেন। কি দুর্বিষহ ছিল সেই দিনগুলো। হায় নিজের শোক ভুলে গিয়ে পরিবারের দিকে নজর দেয়। একজনের দেয়া কষ্টের জন্য সে তার জন্য ভালোবাসার মানুষগুলোকে অপরাধী বানিয়ে ফেলেছে। বিষয়টা অনুধাবন করতে পেরে হায়া আশিনের কথা ভুলে যেতে চায়, কিন্তু প্রথম অনুভূতির যোগানদাতাকে কি এতই সহজ? হায়া তার পরিবারের জন্য আস্তে আস্তে আগের মতো হয়ে যায়। হায়াকে স্বাভাবিক হতে দেখে সকলের মন থেকে দুশ্চিন্তার বোঝা কিছুটা কমে, কিন্তু পুরোপুরি যায় না। জাবেনের শরীর হার্ট অ্যাটাকে ধাক্কা সয়ে গেলেও বৃদ্ধ মির্জা সাহেব প্রায় 1 বছরের মতো অসুস্থ ছিলেন। এরপর কিছুটা সুস্থ হতেই সে এক অদ্ভুত জেদ ধরে। সে জানায় নিজের জীবনের বাকিটা সময় তিনি তার পৈতৃক ভিটায় কাটাতে চায়। সকলে এক বাক্যে মানা করে দেয় তাকে। মানা করবেই বা না কেন? গ্রামের বাড়িতে তাদের তেমন কোনো আত্মীয় তখন থাকে না। তারা হয় বেশিরভাগ ঢাকায় চলে এসেছে, না হয় অন্য জেলায় শিফট হয়ে ফেলেছে। সকলের অনেক বোঝানোর পরও মিস্টার মির্জা রাজি হয় না, সে গ্রামেই থাকবেন। আসলে সে তখনও হায়ার অপমানের কারণ হিসেবে নিজেকেই দায়ী মানত। সে যদি প্রস্তাবটা না রাখতো তাহলে সকলে হয়তো এত তোড়জোড় করতো না হায়া ও আশিনের বিয়ের। এই কারণে নিজেকে শাস্তি দেওয়ার জন্য তিনি এই বিষয়ে এই বয়সে সে সন্তান ও নাতি নাতনির সাথে দূরত্ব বাড়িয়ে দেন। স্ত্রীকে অবশ্য ঢাকায় থাকতে বলেছিলেন, কিন্তু মিসেস মির্জা থাকেননি। মিস্টার মির্জা জেদের সাথে না পেরে সকলে রাজি হয়ে যায়। তাদের সাথে গ্রামের বাড়িতে থাকার জন্য আবরার 24/7-এর জন্য একজন কেয়ারটেকার রেখে দেন। তাদের পাশের বাড়িতে মিস্টার মির্জার দুঃসম্পর্কের এক ভাই থাকেন পরিবার সহ, তাকেও দেখভালের দায়িত্ব দিয়ে এসেছেন। আবরার এই কয়েক বছরে কম চেষ্টা করেনি মিস্টার অ্যান্ড মিসেস মির্জাকে ঢাকায় নিয়ে আসার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এক পর্যায়ে সব চেষ্টা থামিয়ে দেন তারা। কিন্তু আজ বাবার অসুস্থতায় আবরার বিচলিত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে বাবা মা অসুস্থ হলে সন্তানরা বিচলিত হয়ে পড়ে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতায় ছেয়ে রয়েছে। কেউ কিছু বলছে না, শুধু তাদের নীরবতায় অনেক কিছু বলে যাচ্ছে চুপি চুপি। হায়া ও স্পর্শ বরাবরের মতো স্বামীদের মতামত জানার জন্য চুপ করে অপেক্ষা করছে। আবরার কিছুটা ক্ষিপ্ত ব্যথিত নয়নে আশিনের দিকে তাকিয়ে আছে, আর আশিন সে অপরাধীর ন্যায় নিজের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবরার বুকে কষ্ট নিয়ে উঠে দাঁড়ায় বসা থেকে, উদ্দেশ্য রুমে যাওয়া। হঠাৎই দেয়াল ভঙ্গ করে আশিন বলে ওঠে, আমি যাব। আমি গিয়ে দাদাভাই ও দাদামণিকে ফিরিয়ে আনবো। যে ভুলটা করেছি তার জন্য অনেক আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল আমার, কিন্তু আর নয়। বাবা, তুমি আর আম্মু কালী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আমি ভার্সিটি থেকে ছুটি নিয়ে হায়াকে সহ যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে যাব। আমার বিশ্বাস আমি গিয়ে বললে দাদাভাই আর রাগ করে থাকতে পারবে না সেখানে। আশিনের কথা শুনে উপস্থিত বাকি 3 জন কথা বলতে ভুলে যায়। হায়ার স্পর্শের মুখোমুখি চোখে চোখে খুশির ঝলক দেখা দেয়। আবরার কতক্ষণ হা করে ছেলের দিকে তাকিয়ে থাকে। তার চোখের কোণেও কেমন চিকচিক করছে। বোঝাই যাচ্ছে কাঙ্ক্ষিত কথাগুলো শুনতে পেয়ে তার চোখ আপনা আপনি অশ্রুতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সে নিজের অশ্রু লুকাতে তটস্থ পায়ে হেঁটে জায়গা ত্যাগ করে। স্পর্শ এগিয়ে এসে ছেলের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। তারপর সে রুমের উদ্দেশ্যে রওনা হয়। কাল সকাল সকাল রওনা হতে হবে গ্রামের উদ্দেশ্যে।
তাই তো এখন এসব গুজগাছ করতে হবে। আজ রাহার ঘুম ভাঙে একটা কোমল গলার আওয়াজে। গলার মালিক খুব সাবধানে আস্তে ধীরে তাকে ডাকছে ঘুম থেকে উঠানোর জন্য। কিছুক্ষণ ডাকাডাকির পর রাহা ঘুমটায় ভেঙে যায় ঠিকই, কিন্তু সে চোখ মেলে তাকায় না। লোকটাকে একটু শায়েস্তা করার স্বাদ জেগেছে মনে। রাহার এমন একটা ভান করে যেন সে গভীর ঘুমে তলিয়ে আছে। হালকা একটু নড়াচড়া করে আবারও ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাহা মনে মনে ভাবে, আজ দেখবে আফিফের ধৈর্য শক্তি কত। এদিকে আফিফ রাহাকে ডেকে ডেকে অস্থির। অন্যদিন হলে এত ডাকাটাকে মোটেই করতো না, বরং বউকে বুকে নিয়ে সে ঘুমিয়ে থাকতো। কিন্তু আজ যে একটা জিনিস জানার জন্য তার এত অস্থিরতা। কাল সারা রাত কেমন ছাড়া ছাড়া ঘুম হয়েছে। এমনটা তার সাথে তখনই হয় যখন সে কোনো বিষয় নিয়ে অনেকটা এক্সাইটেড অথবা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আফিফের বর্তমান এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে দুশ্চিন্তিত হয়ে রাত জেগে থাকবে। তাহলে বাকি থাকে এক্সাইটমেন্টের বিষয়টা। কাঙ্ক্ষিত সংবাদটা শোনার জন্য সে ফজরের সময় নামাজ পড়তে গিয়ে পরিচিত এক ফার্মাসিস্টের দোকান খুলে কিট নিয়ে এসেছে। হ্যাঁ, সে ধারণা করছে তাদের ঘর আলো করে একটা নতুন প্রাণ আসতে চলেছে। কাল যখন রাহার অজ্ঞান হয়ে যাওয়ার পর যখন সে তার ব্লাড প্রেশার, পালস রেট, হার্টবিট চেক করে, তখনই আফিফের কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে শিওর হয়ে সবাইকে জানাতে চেয়েছে। আফিফ তার ছোট ছোট চোখগুলো আরেকটু ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রাহার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে রাহার ঘুম ভেঙে গিয়ে আর সে তার সাথে দুষ্টমি করছে। রাহা চোখের পাতা হালকা হালকা করে নড়ছে। আফিফ রাহার এই ঘুমের নাটক ভাঙানোর জন্য রাহার নাক টিপে ধরে। রাহার শ্বাস নিতে কষ্ট হয়। সে ঝট করে চোখ মেলে বড় করে তাকায়। সে চোখ মেলে তাকাতে আফিফ তার টিপে ধরা নাক ছেড়ে দেয়। তারপর পিটপিট করে হাসতে থাকে। রাহা ধরা তো পড়ে ঠিকই, কিন্তু সে নিজের দুষ্টুমি স্বীকার করতে নারাজ। সে রাগে রাগে ভাব নিয়ে শোয়া থেকে উঠে বসে। তারপর মেয়েকে ধমকে সুরে বলে, একজন ঘুমন্ত মানুষের নাক টিপে ধরা কোন ধরনের ফাজলামি ডাক্তার সাহেব? আপনি না ডাক্তার? একজন ডাক্তার হয়ে আপনি সাধারণ একজন মানুষকে পটলের ক্ষেতে পাঠাতে চাচ্ছিলেন? আফিফ রাহার এমন ধমকের কথা বলায় একটু রাগ করে না, বরং সে হাত বাড়িয়ে রাহার কপালে ও চোখে আশেপাশে পড়ে থাকা কিছু চুল কানের পিঠে গুজে দিতে দিতে বলে, আপনি সজাগ থাকা সত্ত্বেও ঘুমের ভান করেছিলেন কেন মিসেস ডাক্তার সাহেব? এ কোন ধরনের ফাজলামি? রাহা ধরা খেয়ে যায়, কিন্তু সে এত তাড়াতাড়ি হেরে যাওয়ার পাবলিক না। তাই সে নিজের পক্ষে সাফাই দিয়ে বলে, কি বলছেন আপনি এসব? আমি ঘুমের ভান ধরে থাকবো কেন? আমি সত্যি সত্যি ঘুমাচ্ছিলাম। ইস রে, আপনি আমার এত সুন্দর ঘুমটা 12টা বাজিয়ে দিলেন। 12টা বাজালাম কিভাবে? মাত্র তো 7:30 বাজে। বোকা বোকা গলায় কথাটা বলে আফিফ। রাহা বিরক্ত হয়ে যায় তার কথা শুনে। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, কিন্তু তখনই তার মাথা চক্কর দিয়ে উঠলে সে আবারও ধপ করে বেডে বসে যায়। আফিফ অস্থির হয়ে থাকে, জিজ্ঞেস করে, এই রাহা, কি হয়েছে? খারাপ লাগছে? এভাবে বসলে কেন? রাহা তার মাথা চেপে ধরে বলে, তেমন কিছু না, কেমন যেন মাথাটা চক্কর দিয়ে উঠলো। আফিফ রাহার সাথে দুষ্টুমিতে মেয়েতে প্রেগনেন্সি টেস্টের কথা ভুলে গিয়েছিল। সে রাহার বাহু টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানায় আধশোয়া হয়ে রাহাকে নিজের বুকের ওপর শোয়ায়। রাহাও কোনো প্রতিবাদ না করে চুপটি করে মিশে থাকে প্রিয় পুরুষের পক্ষে। কিছুক্ষণ পর আফিফ বেড সাইডে টেবিলের ড্রয়ার থেকে 3টা প্রেগনেন্সি টেস্টের কিট বের করে রাহার সামনে ধরে। রাহা কিটের প্যাকেটের উপর লেখা দেখেই বুঝে যায় এটা কি। সে হতবাক চাহনি দিয়ে আফিফের দিকে তাকায়। আফিফ তার অবাকতা বুঝতে পেরে কোমল গলায় বলে, কাল আমি প্রপোজ করার সময় অজ্ঞান হয়ে গেলে না, তখন রুমে এনে কিছু চেক আপ করাই। তখনই আমি কিছু উপসর্গ দেখতে পাই। পুরোপুরি শিওর না হয়ে আমি কাউকে জানাতে চাইনি। তাই তো আজ ফজরের সময় নামাজ পড়তে গিয়ে মোড়ের ওখান থেকে দোকান খুলিয়ে কিটগুলো নিয়ে এসেছি। অপেক্ষায় ছিলাম তোমার ঘুম ভাঙার। আফিফ কোমল গলায় কথাগুলো বলে। রাহা চুপ করে তার কথাগুলো শোনে। সে মনে মনে হিসাব মেলাতে ব্যস্ত। তাদের একান্ত কাছাকাছি আসার পরের মাস থেকে তার পিরিয়ড মিস হয়েছে। আজ 2 নম্বর মাস চলছে। ইদানিং ক্লান্তি, খাবারের প্রতি অনীহা, মাথা ঘোরানো, বমি বমি ভাব সবই তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। রাহা এতদিন আফিফের চিন্তায় এতই বিভোর ছিল যে এসব শারীরিক পরিবর্তনে সে বিন্দুমাত্র খেয়াল করেনি। কিন্তু আজ আফিফের কথা শুনে তারও মনে হচ্ছে খুশির খবর আসতে চলেছে। রাহার ধ্যান ভঙ্গ হয় আফিফের গলার আওয়াজে। সে বলে, যাও সোনা পাখি, আমাকে আর অপেক্ষা করিও না। রাহা আফিফের কাছ থেকে কিটগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। আফিফ বসে বসে অপেক্ষা করতে থাকে খুশির সংবাদটি শোনার জন্য। আফিফকে বেশিক্ষণ অপেক্ষা করায়নি রাহা। মিনিট 15 পরে এসে ওয়াশরুম থেকে বের হয়ে আসে।
হাতের মুঠো কিটগুলো। আফিফ অস্থির হয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমের দরজার সামনে পায়চারি করছিল। রাহা বের হয়ে আসতেই সে তার পায়চারি থামিয়ে দিয়ে তার কাছে এগিয়ে যায়। আফিফ এগিয়ে আসতেই রাহা তার হাতের মুঠোয় থাকা জিনিসটা এগিয়ে দেয়। বাম হাতটা তার পেটে তখন। আফিফ পরপর 3টা কিটই নজর বোলায়। 3টা লাল দাগ ইঙ্গিত করছে তারা খুব শীঘ্রই বাবা মা হতে চলেছে। আফিফ যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায় কিটটা দেখে। সে চোখ বড় বড় করে একবার প্রেগনেন্সির কিটটার দিকে আরেকবার রাহার দিকে তাকাচ্ছে। ঠোঁট কাঁপছে তার, কিছু একটা বলার জন্য চেষ্টা করছে, কিন্তু গলায় যেন শব্দ আটকে গেছে। হঠাৎই তার দৃষ্টি ঘোলাটে হয়ে এলো। শরীর টালমাটাল হলো খানিকটা। তাকে এমন দিলে তো দেখে রাহা অস্পষ্ট গলায় বলে, আফিফ, শব্দটা যেন রাহার গলার ভেতরে জমে গেল। সে ছুটে গিয়ে ধরতে চাইলো, কিন্তু ততক্ষণে আফিফ থাপ করে মেঝেতে লুটিয়ে পড়েছে। এদিকে সকালবেলা সকলে চিৎকার চেঁচামেচির আওয়াজে শুনে জাহান ও মেহরিমার ঘুমটা ভেঙে যায়। জাহান একটু নড়ে চড়ে মেহরিমাকে জড়িয়ে ধরে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিলে মেহরিমা তার প্রস্তুতিতে 1 বালতি পানি ঢেলে দিয়ে উঠে পড়ে। তার পরনে থাকা জাহানের শার্টটা টেনে টুনে ঠিক করতে করতে বেড থেকে নামতে নিবে, তখনই জাহান তার হাত টেনে ধরে আবারও শুয়ে দেয়। জাহানের এহেন কাজে মেহরিমা কিছুটা থমকে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে ধাতস্থ করে জাহানকে নিজের থেকে ঠেলতে ঠেলতে বলে, জাহান, ছাড়ুন আমাকে, ফ্রেশ হব আমি। জাহান মেহরিমাকে নিজের সাথে আরেকটু তার গলার মুখ গুজে দিয়ে ঘুম ঘুম গলায় বলে, নো, সারাসারি, আমি আরো ঘুমাবো, তুমিও ঘুমাও। মেহরিমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে বলে, আজব তো, আপনি ঘুমালে ঘুমান, আমাকে উঠতে দিন না। বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে, গিয়ে দেখি কি হলো আবার। জাহান তার কথার পরিপ্রেক্ষিতে জবাব দেয়, এত দেখা লাগবে না, তুমি উঠে গেলে আমার আর ঘুম আসবে না বউ, প্লিজ একটু থেকো, আমি এখনই অনেক টায়ার্ড। আমি জানি তুমি আমার, সারা রাত তো ঘুমাতে পারলো না, আমার জন্য একটু এখন ঘুমাও। জাহানের কথা শুনে মেহরিমার গাল গরম হয়ে যায়। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে মেয়েটা। বিয়ের আগে কখনো কল্পনাও করতে পারেনি সে যে জাহান এত ঠোঁটকাটা স্বভাবের হবে। সময়ের সাথে সাথে মেহরিমা ছটফটানি বাড়তে থাকে। জাহান বুঝে আজ বউ তার আর ঘুমাবে না। যে বিছানায় বউ নেই সেই বিছানা সে থেকে কি করবে ভেবে নিজে উঠে পড়ে শোয়া থেকে। জাহান শোয়া থেকে উঠতে মেহরিমা উঠে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে যেতে চায়, কিন্তু বিধিভাম তার বর সাহেব নিজেই তার খেদমতে হাজির। জাহান মেহরিমাকে সহ ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। এবার লজ্জায় মেহরিমা জান যায় অবস্থা। তাদের বিয়ের 3 মাস হয়ে গেছে অলরেডি, তাও সে জাহানের ছোট ছোট স্পর্শ আদর লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়ে। জাহান তার বইয়ের এত লজ্জা থেকে আরো বেশি লজ্জা দিতে তৎপর হয়ে ওঠে। সে যে বড্ড বেশি ভালোবাসে বউটার লাজে রাঙা মুখখানা দেখতে। দুজনে একসাথে ফ্রেশ হয়ে নিচে আসলে দেখতে পায় ড্রয়িং রুমের পরিবেশ রমরমা। তার বাবা মা জাহিন সকলের মুখে হাসি। আদিবার মুখটাও হাসি, কিন্তু তার চেয়ে বেশি লজ্জালু ভাব। জাহান নিচে এসে তার বাবা ভাইয়ের কাছে চলে যায় জানতে কি হয়েছে, আর মেহরিমা এসে শাশুড়ির পাশে দাঁড়ায়। জাহান জাহিনের মাথায় গাঁটটা মেরে বলে, কিরে বাদরের রাজা, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? লটারি জিতেছিস নাকি? জাহিন জাহানকে দেখে বেশ ভাব নিয়ে বলে, হাই, লটারির চেয়েও বেশি কিছু। তা শুনি কিসের জন্য আপনি বাড়ি মাথায় করে তুলেছেন? জাহিন একটু নাটকীয় ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলে, তালুকদার বাড়ির বাদরের রাজার ঘরে বাদর রাজপুত্র অথবা রাজকন্যা আসতে চলেছে। তার কথা শুনে জাহান আর মেহরিমার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। তারা বুঝতে পেরে গিয়েছে জাহিন কি বলছে। মেহরিমা বান্ধবীর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জাহানও ভাইকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। তালুকদার বাড়িতে আজ আবার কয়েক যুগ পর নতুন প্রাণের আগমনের খবর এলো। সকলের খুশিতে আটখানা হয়ে রয়েছে। হানিয়া যায় মেয়েকে ফোন দিয়ে খুশিতে সংবাদটা জানাতে। মির্জা বাড়িতে ফোন দিয়ে আদিবার প্রেগনেন্সির খবর জানানো হলে তারাও তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যদিও আবরার ও স্পর্শ তখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, তাও তারা এমন একটা সংবাদ শুনে না গিয়ে পারে না। তারা লাগেজ নিয়ে একেবারে বের হয়ে যায়। তালুকদার বাড়ি থেকে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আধা ঘন্টার মাঝে হায়া, আশিয়ান ও স্পর্শ আবরার তালুকদার বাড়িতে এসে উপস্থিত। হায়া তো খুশিতে লাফাচ্ছে, তার ভাতিজা আসতে চলেছে। এত খুশিকে সে কই রাখবে বুঝে উঠতে পারছে না। আসার পর থেকে বান্ধবীকে জড়িয়ে ধরে কত আদর, কত আহ্লাদ তার। আশান দূর থেকে বউয়ের উচ্ছ্বাসিত মুখখানা দেখে মনে মনে বলে, ফুপু হওয়ার খুশিতে কতই না খুশি তার। যখন মা হবে তখন তো বোধহয় নিজেও পাগল হয়ে যাবে খুশিতে, আমাকেও পাগল বানাবে। এসব কথা ভেবে আনমনে হেসে উঠে আশিয়ান। ঠিক তখনই হায়া তার দিকে তাকায়। আশিয়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে
হাসতে থেকে আশান জিজ্ঞেস করে কি হয়েছে। আশান মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। আশানের ক্লাস নেওয়ার সময় পার হয়ে যাচ্ছে দেখে সকলের থেকে বিদায় নিয়ে বাবা মায়ের সাথে বেরিয়ে পড়ে। হায়া আর মেহরিমা কেউই আজ ভার্সিটিতে যাবে না। নিজেদের মতো আনন্দ করে দিন কাটাবে 3 বান্ধবী, এটাই তাদের প্ল্যান। এদিকে আফিফকে হুট করে এমনভাবে অজ্ঞান হয়ে যেতে দেখে রাহা ঘাবড়ে যায়। কি দেখে কি করবে ভেবে পায় না। সে আফিফের পায়ে বসে তাকে ডাকতে থাকে। আফিফ, এই আফিফ, এই ডাক্তার সাহেব, কি হলো আপনার? উঠুন, উঠুন না। এই আফিফ। অনেকবার ডাকাডাকির পরও আফিফ চোখ মেলে তাকায় না। কি করবে ভেবে না পেয়ে হঠাৎই রাহার মন বলে আফিফের চোখে মুখে একটু পানি ছিটিয়ে দেখলে কেমন হয়। যেই ভেবে সেই কাজ। সে তাড়াতাড়ি করে ওয়াশরুমে থেকে এক মুখ পানি এনে তার মুখে ঢেলে দেয়। এতেই যেন কাজ হয়। আফিফ লাফ মেরে উঠে বসে। আসলে অতিরিক্ত খুশি বা উত্তেজনার ফলে কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইমোশনাল সিনকপি। অতিরিক্ত আবেগী মানুষ কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ পেলে তাদের স্নায়ুর উপর চাপ পড়ে, যার কারণে অনেকেই অজ্ঞান হয়ে যায়। আফিফের ক্ষেত্রেও তাই ঘটেছে। রাহার প্রেগনেন্সির নিউজটা শুনে তার জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্যে একটি। আফিফকে চোখ খুলে দেখে রাহা জানে প্রাণ ফিরে আসে। আফিফের জ্ঞান ফেরার পরপরই সে রাহাকে জড়িয়ে ধরে। রাহাও নিঃসংকোচ আফিফের বুকের সাথে মিশে থাকে। একটু পরপর আফিফ রাহাকে বুক থেকে সরিয়ে তার পুরো মুখশ্রীতে আদর দিচ্ছে আর বলছে, ধন্যবাদ রাহা, আমার জীবনে আসার জন্য, আমায় এত সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়। রাহা ভেবে পেল না সে কখন আসলো, বরং আফিফ তাকে নিজের জীবনের সাথে জড়িয়েছে বলেই তো আজ সে পরিপূর্ণ। এই কৃতজ্ঞতা তো রাহার আফিফকে জানানো উচিত, কিন্তু রাহা আপাতত কিছুই বলবে না। চুপচাপ স্বামীর আদর নেবে আর মাঝে মধ্যে খানিকটাও দিবে। কিরে মেঘলা, সারাদিন হুইয়া বইয়া থাকলে চলবো? ঘরে এখনো কত কাজ পড়ে আছে। ছোট চাচির কর্কশ গলার কথা শুনে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসে। সকালের নাস্তার পর গত রাতের খাবারের পর একগাদা থালা বসান জমেছিল। 1 ঘন্টা লাগে সে সব কিছু ধুয়েছে, কলপার পরিষ্কার, আর মাত্র 2 মিনিট হলো বিছানায় গা এলে দিয়েছে। এরই মাঝে আবারও ডাক পড়ে গেল। ঋতুবতী হওয়ায় তার কোমর ও পেট ব্যথায় ছেয়ে যাচ্ছে। মুখ চোখ ব্যথায় কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে, কিন্তু সেদিক কারো নজর নেই। যে যার স্বার্থ আদায় ব্যস্ত। মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, চাচি আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তার ছোট চাচি যাওয়ার আগে বলে যায়, বেশি দেরি করিস না বাপু, আবার বাপের বাড়ির লোকজন এসে পড়লো বলে তাদের জন্য তো একটু ভালো মন্দ রাখতে হয়, তাই না বল? বরাবর মতো শান্ত স্বভাবের মেঘলা তার কথা সম্মতি দেয়। তার ছোট চাচি বলে যায়, যেতে যেতে বলতে থাকে, একটু কাম কইলে যত বাহানা আর ঢং, এই বয়সে কত কাম করছি তার নাই ঠিক, যত সব। মেঘলা স্পর্শ তার ছোট চাচির শান্তার কথাগুলো শুনতে পায়। সে ভালো করে জানেন তার ছোট চাচি কত কাজের। 3 ভাইয়ের একটা মাত্র বোন হওয়ায় ছোট থেকে বেশ আদরেই বড় হয়েছে। বাবার বাড়ির অবস্থাও ভালো। বিয়ের আগে তেমন কিছুই করতে হয়নি তার। গরিব ঘরে সাইফুলকে ভালোবেসে বিয়ে করে এখন যা একটু হাত লাগাতে হয় কাজে, তাও একদিন একটা রান্না করলে 3 দিন বিছানায় অবস্থান করে শান্তা। খাটের উপর আদর্শ হয়ে কিছুটা দূরে রাখা পড়ার টেবিলের উপর নজর পড়ে মেঘলার। বাবা মা সহ তার একটা ছবিটার মেঘলার বয়স 7 বছর, যে বছরে সে তার বাবা মাকে চিরতরে হারিয়ে ফেলেছে। মেঘলা বিড়বিড়িয়ে বলে, আম্মু আব্বু তোমরা কেমন আছো? আসে না কোনো উত্তর অপর পক্ষের থেকে। একরাশ অভিমান নিয়ে মেঘলা আবারও বলে ওঠে, আমায় সাথে নিয়ে গেলে কি এমন হতো আম্মু আব্বু? আমাকে এমন যন্ত্রণা সহ্য করার জন্যই কি রেখে গিয়েছিলে? এবারও কোনো উত্তর আসে না। বাবা মায়ের একমাত্র সন্তান ছিল মেঘলা। 3 ভাই ও 1 বোনের মাঝে তার বাবা ছিল সবার বড়। মেঘলার দাদার বেশ কয়েকটা খামার আছে। তার বাবা সেই খামার পরিচালনা করার পাশাপাশি নিজেও আলাদা ব্যবসা গড়েছিলেন। অন্য ভাইরা তেমন বুঝতো না বলে মেঘলার বাবা বলতে গেলে একাই তখন পরিবারে চালাতো। তাই এখন মেঘলারও বেশ ভালোই কদর। সকলেই চোখের মণি ছিল, কিন্তু তার বাবা মা মারা যাওয়ার পর দিনকে দিন এই কদর কমতে কমতে আছে এ বাড়ির অঘোষিত চাকরের রূপ নিয়েছে। আজ থেকে 10 বছর আগে এক রোড অ্যাক্সিডেন্টে মেঘলার বাবা মা মারা যায়। তারপরে তার দায়িত্ব এসে পড়ে চাচাদের ঘাড়ে। মেঘলার মায়ের বাড়ির কেউ বর্তমানে জীবিত নেই, আর তাছাড়া তার মাও বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, যার কারণে মেঘলার কোনো মামা খালাও নেই। কিরে মেঘলা, আসোস না কেন তুই এখনো? আচ্ছা চাচি। চঞ্চল চিত্তে গায়ে ওড়না জড়াতে জড়াতে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে। ঘরের দরজা লাগিয়ে মুখ বালিশে গুঁজে কাঁদছে মেঘলা।
বুকের ভেতর এক আকাশ সমান কষ্ট। দিন দিন সেই কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে তার আপন মানুষেরাই। হঠাৎ শোয়া থেকে উঠে এসে নিজের শরীরে কাপড় দিয়ে ঘষতে থাকে উন্মাদের মতো, আর বিড়বিড় করে বলছে, মুছে ফেলবো, আমি সব খারাপ চিহ্ন মুছে ফেলবো। কি বুঝতে পারছেন না তো কেন এমন করছে মেঘলা? তাহলে কয়েক ঘন্টা আগের কথা শুনতে হবে যে আপনাদের, কয়েক ঘন্টা আগের কথা। মেঘলা ছোট চাচির মেজো ভাই, তার বউ ও তাদের ছেলে সহ মেঘলাদের বাড়িতে বেড়াতে এসেছে। মেঘলা তাদের জন্য নিজের হাতে 5 থেকে 7 পদের রান্না করে রেখেছে। যখন মেঘলা এক এক করে রান্নাঘর থেকে খাবারের রুমে রান্নাগুলো আনছিল, তখনই শান্তার অসভ্য বখাটে নেশাকর ভাতিজা তন্ময় মেঘলার পথ আটকে দাঁড়ায়। মেঘলা তাকে দেখে ভয় পেয়ে যায় বেশ, কারণ বছর জুয়েল আগে সে মেঘলাকে একটা বাজে প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেঘলা তাকে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দেয়। তারপর থেকে সে যখনই স্কুল বা কলেজে যেত, দলবল সহ মেঘলাকে উত্ত্যক্ত করত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেঘলা তার ছোট চাচা অর্থাৎ শান্তার মামাকে এই কথা জানায়। তারপর থেকে সে শান্তার 2 চোখের বিষ হয়ে গিয়েছে। মেলার ছোট চাচা তন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শান্তার মেজো ভাইয়ের সাথে তার সম্পর্ক খারাপ হতে থাকে। মেঘলা তার পাশ কাটিয়ে চলে আসতে নিলে তন্ময় অসভ্যতামি সকল স্তর অতিক্রম করে মেঘলার কোমর চেপে ধরে ও আরেক হাত তার মেঘলার মুখ চেপে ধরে, তার কাঁধের দিকে নিজের মুখ এগিয়ে নিয়ে যেতে থাকে। ঘটনার আকস্মিকতায় মেঘলার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। যখনই তার ধ্যান ফিরে, তখনই সে অসভ্য তন্ময়কে নিজের থেকে দূরে সরানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। হাত দিয়ে কিছু করতে পারছে না, কারণ হাতে তখন বড়সড় একটা তরকারির বাটি। তন্ময় যেই না তার অপবিত্র স্পর্শ দ্বারা মেঘলাকে ছুঁয়ে নিতে নেবে, তখনই কারো আশার প্রতিধ্বনি শোনা যায়। তন্ময় তাড়াতাড়ি করে মেঘলা থেকে কিছুটা দূরে সরে যায়। মেঘলা তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। তারপর তরকারি বাটিটা টেবিলের উপর রেখে শরীর খারাপের অজুহাত দিয়ে নিজের রুমে চলে এসে কাঁদতে থাকে। বর্তমান দরজা খটখট করার শব্দে মেঘলার ধ্যান ফিরে। তার বৃদ্ধ দাদির গলার আওয়াজ শোনা যায়। মেঘলা নিজের চোখের পানি মুছে দরজা খুলে দিলে দেখতে পায় তার দাদির সাথে সাথে তার ছোট চাচিও এসেছে। সে এক হাতে খাবারের প্লেট ও অন্য হাতে তার দাদিকে ধরে আছে। বৃদ্ধা একা চলতে পারে না, তাই তাকে অন্যের সাহায্য নিয়ে চলাচল করতে হয়। মেঘলা তার চাচিকে খাবারের প্লেট সহ আসতে দেখে, কেননা তার চাচি গত 2 বছর ধরে তার খাওয়া পড়া বা যত্নার্থে করে না। মেঘলা তাদের দুজনকে ঘরে প্রবেশের জায়গা করে দেয়। মেঘলাকে আরও অবাক করে দিয়ে আজ কয়েক বছর পর মেঘলা ছোট চাচি তাকে নিজের হাতে খাইয়ে দেয়, অনেক আদরও করে। সব কিছুই মেঘলার মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎই এক বউ সাজে থাকা রমণী আশিয়ানের বুকে এসে পড়ে। ঘটনার আকস্মিকতায় আশিয়ান কয়েক কদম পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলে পেছনে থাকা হায়া তাকে ধরে ফেলে। হায়া ঘাবড়ে গিয়ে বলে, প্রশ্নটা জিজ্ঞেস করে সামনে তাকাতে সে থমকে যায়। ভালোবাসার মানুষ তার একান্ত শখের পুরুষের বক্ষে অন্য নারীকে দেখে হায়ার বুকে আগুন জ্বলে যায়। এদিকে টিনের দরজায় অনবরত হাত দিয়ে বাড়ি দেওয়ার আওয়াজে হায়া ও আশিয়ানের ঘুমটা পাতলা হয়। একটু নড়ে চড়ে আশিয়ানের বুকে পোক্তভাবে মুখ ডুবিয়ে রেখে আবারও ঘুমিয়ে যায়। কিন্তু আশিয়ান আর ঘুমায় না। তার এক বদ অভ্যাস আছে, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না সহজে। সে শোয়া অবস্থায় এক হাত দিয়ে চোখ কচলে ঘুমটা পুরোপুরি ছাড়িয়ে নেয়। তারপর উঁচু গলায় বলে, কে? দরজার অপর পাশ থেকে উত্তর আসে, আমি তোমার আম্মু। আশিয়ান মায়ের কণ্ঠস্বরের সাথে সাথে চিনতে পেরে যায়। স্পর্শ আবারও বলে, উঠবে না? 9টা বেজে গিয়েছে অলরেডি। হায়াকে কিছু খাওয়ানো দরকার। কি 9টা বেজে গিয়েছে? আশিয়ান তাড়াতাড়ি করে বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রিন অন করে সময় দেখে নেয়। হ্যাঁ, তার মা ঠিক বলেছে, 9টা 5 বাজতে চলেছে। এত লেট হয়ে গেল আজ তাদের? আশিয়ান ফোনটা পূর্বের জায়গায় রেখে চাচিকে বলে, তুমি যাও আম্মু, আমরা আসছি। আচ্ছা, আসো তাড়াতাড়ি। স্পর্শ চলে যায়। আশিয়ান আস্তে ধীরে হায়াকে বুকে নিয়ে আদেশ হয়। তারপর ধীরে সুস্থে তাকে ডাকতে থাকে। হায়া, উঠবে না বউ পাখি? 9টা বাজতে চললো, কিছু খেয়ে আবার ঘুমাও। হায়া ঘুমের ঘোরে বিড়বিড়ে কি জানি বলে আবার চুপ হয়ে যায়। আশিয়ান বুঝতে পারে এই মেয়েকে আজ এমন লুতুপুতু করে ডাকতে তাদের সকলের নাস্তা দুপুরে খাবার একসাথেই সারতে হবে। এবার সে জোরেই ডাক দেয়, হায়া উঠো, অনেক বেলা হয়ে গিয়েছে, উঠে নাস্তা করে তারপর ঘুমিয়ে থাকো। উঠো বলছি। এই হায়া। কানের সামনে আসেন অনবরত ডাকাডাকি উপেক্ষা করে হায়া আর ঘুমাতে পারে না। একটা সময় ঘুম ভেঙেই যায়। শোয়া থেকে উঠে বসতে তার কেবল গা গোলাতে থাকে, কিন্তু সে এই শরীর খারাপ লাগাটাকে পাত্তা দেয় না। আশিয়ান নিজেই হায়ার চুলগুলো একটা ক্লিপ দিয়ে সুন্দর করে গুছিয়ে দেয়। হায়া রুমে থাকা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সে বের হয়ে আসলে আশিয়ানও যায় ফ্রেশ হতে। সে এসে একটা ওড়নাটা পরিপাটি করে হায়ার গায়ে এলিয়ে দিয়ে
তাকে নিয়ে বাইরে চলে আসে। দরজা খুলতেই বৃষ্টি ভেজা মাটির সেধা গন্ধ তাদের নাকে এসে বাড়ি খায়। নিমেষেই মনটা ফুরফুরে হয়ে যায়। হায়া আশিয়ানের হাতে ছেড়েই আগে আগে হাঁটতে থাকে। কাল রাতে সে আর আশিয়ান এবং জাহান আর মেহরিমা গ্রামের বাড়িতে আসে। রাস্তায় হায়া বমি করতে করতে এত কাহিল হয়ে গিয়েছিল, তাই বাড়িতে পৌঁছাতে আশিয়ান তাকে দুটো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। জাহিন আদিবাও আসার কথা ছিল, কিন্তু আসেনি। আসার আগের দিন আদিবার হঠাৎই সে কি বমি আর মাথা ঘোরানো। টেস্ট করে জানা গিয়েছে আদিবা যমজ বাচ্চার মা হতে চলেছে। তার শরীরে ভিটামিন ও রক্ত স্বল্পতা রয়েছে। এ সময় জার্নি করা রিস্ক, তাই আর তাকে আনেনি কেউ। আদিবার যদিও একটু মন খারাপ হয়েছিল, কিন্তু দুটো বাচ্চার জননী হতে চলেছে এটা মনে করে তার সকল মন খারাপ উবে গিয়েছে। সেখানে ঠাঁই নিয়েছে তার অনাগত সন্তানদের জন্য চিন্তা। হায়াদের বংশ পরম্পরা যমজ বাচ্চা হওয়ায় বহু কাহিনী রয়েছে। তার মায়ের থেকে এই পরম্পরা শুরু হয়েছে, তারপর তার ভাইরা হলো। এখন আল্লাহ দিলে তার ভাইয়ের ঘরেও দুটো নিয়ামত আসতে চলেছে। হায়া উঠানে এসে হাত বাড়িয়ে দেয় সামনের দিকে। কিছুক্ষণ আগ অবধি বৃষ্টি পড়ছিল, 5-7 মিনিট আগে থেমেছে। চাল থেকে তখনও টুপটাপ করে কয়েক ফোঁটা করে বৃষ্টির পানি পড়ছে। হায়া মুগ্ধ হয়ে আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে বলে,